কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আপনাদের যে বাংলা বলছে আজকে যে বিষয়টি তিনি আমরা আলোচনায় যাব, আপনারা সকলেই জানেন যে ভোটারদের যে খসড়া তালিকা প্রকাশ করার পর দ্বিতীয় পর্যায়ে শুনানির তারিখ ঘোষণা হয়েছে। আগামী 27শে ডিসেম্বর থেকে শুরু হবে এই দ্বিতীয় পর্যায়ের শুনানি, এবং তার আগে আজকে বিএলওদের নিয়ে একটি বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরের সেই সভা থেকে তাদের পরবর্তী কর্তব্য যেমন তিনি জানিয়ে দিয়েছেন, দলের যারা কর্মীরা রয়েছেন তাদের কি কর্তব্য। একই সঙ্গে তিনি খুব স্পষ্টভাবে এই সভা থেকেই একদিকে নির্বাচন কমিশন, অন্যদিকে কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টিকে একই সরল রেখাতে এনে তাদেরকে বিদ্ধ করেছেন। মুখ্যমন্ত্রীর সরাসরি বক্তব্য যে বিজেপির নির্দেশেই কাজ করছে নির্বাচন কমিশন, এবং সেই যে অভিযোগ, একদিকে যখন মুখ্যমন্ত্রী এই অভিযোগ করছেন তখন আমরা দেখতে পাচ্ছি আবার বিএলওদের বিক্ষোভ নির্বাচন কমিশনের বাইরে। ফলে ফের একবার নির্বাচন কমিশনের অফিসের যে নিরাপত্তা নিয়ে আগে যে প্রশ্ন উঠেছিল, আবারও সেই প্রশ্ন। আমরা সেই আলোচনাতেই যাব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো তাঁদের। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায়, রয়েছেন আমাদের সঙ্গে সিপিআই এর নেতা সৈকত গিরি, আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শতরূপা, এবং রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। একদম প্রথমেই যে বিষয়টি আপনাদের জানাবো, আজ যে নেতাজি ইন্ডোরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ফের নির্বাচন কমিশন। রাজ্যকে না জানিয়ে এসআইআর শুনানির জন্য মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। দলের বিএলএদের নির্দেশ দেন মাইক্রো অবজারভারদের সম্পর্কে বিশদে খোঁজ খবর নিতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও এ নিয়ে তোপ দাগেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে পাল্টা তীর ছোঁড়েন শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, কমিশনকে নিজের পার্টি অফিসে পরিণত করতে না পেরেই এমন কথা বলছেন তৃণমূল নেত্রী। রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেছে, কিন্তু এখনো দূর হয়নি আশঙ্কা কমিশনের অফিস থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তালিকায় কারচুপি করা হতে পারে বলে মনে করছেন তিনি। এর জন্য তোপ দেখেছেন কমিশনকে। তার অভিযোগ, রাজ্যকে না জানিয়ে মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে। দলের বুথ লেভেল এজেন্টদের এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। কেন্দ্রীয় সরকারি কর্মীরা কে কোথা থেকে এসে এসব করছেন তা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠান। আর গোটা প্রক্রিয়ার জন্য তোপ দাগেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। তুমি কি জানো ইলেকশন সম্বন্ধে? হরিদাস কীতদাস কয়েকজন বিজেপির বন্ডেড লেবার ঢুকেছে। বন্ডেড লেবারদেরও একটা সম্মান থাকে। এরা বন্ডেড লেবার নয়, বন্ডেড কীতদাস। মমতার অভিযোগ, বাইরে থেকে এসে যারা কাজ করবেন তারা এখানকার ভাষা জানে না, তাহলে শুনানি চালাবে কিভাবে? বিজেপির কথা মতো এসব চলছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, সবকিছুই নিয়ন্ত্রণ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতিদিন বিএলএর নতুন নতুন অ্যাপ আপডেট করছে। একটা বিএলও সেও তো মানুষ, হিউম্যান বিং। প্রতিদিন যদি আপনি অ্যাপ চেঞ্জ করেন, তার মানে তো আপনি নিজে শিওর নয়। বিজেপি অফিস থেকে যা বলে দিচ্ছে, ওই হোম মিনিস্টার, অপদার্থ হোম মিনিস্টার, এইরকম বাজে হোম মিনিস্টার আমি জীবনে দেখিনি। স্বৈরাচারী, দুরাচারী, বাদবাকি ওয়ার্ডগুলো তোলা থাকলো, সবকিছু একসাথে বলতে নেই। মুখ্যমন্ত্রীর মাইক্রো অবজারভার নিয়োগের অভিযোগ খারিজ করে পাল্টা সমালোচনা করতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মতে, নির্বাচন কমিশনকে নিজের পার্টি অফিসে পরিণত করতে চেয়েছিলেন তৃণমূল নেত্রী, কিন্তু তা করতে না পেরেই দিল্লির দিকে তীর ছুড়ছেন। কিন্তু এতে কোনো লাভ হবে না। আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে যে 3000 মাইক্রো অবজারভারের মধ্যে একজনও যদি পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে কর্মরত কোন মাইক্রো অবজারভারের নাম আপনি দেখাতে পারেন, তাহলে আমি ক্ষমা চাইব। আর আপনি যদি দেখাতে না পারেন, আপনাকে ক্ষমা চাইতে হবে। শুভেন্দু মমতাকে চ্যালেঞ্জ ছুড়লেও ভোটার তালিকায় কারচুপি নিয়ে এখনো আশঙ্কিত মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, বিজেপির খোকাবাবুদের আবদার আরও 1.5 কোটি নাম বাদ দিতে হবে, তাই চালাকির আশ্রয় নিতে চাইছে তারা। অপরিকল্পিতভাবে জারি হয়েছে এসআইআর, বারবার নতুন নতুন অ্যাপ আনছে, আর এর জন্য আতঙ্কে অনেকগুলি প্রাণ ঝরে গেছে। এর দায় কমিশনকে নিতে হবে বলে স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা টিভি। প্রথমে রাজ্যে বিরোধী দলনেতার অভিযোগ নিয়ে উত্তর শুনতে চাইব তৃণমূল কংগ্রেসের কাছে। সরাসরি বলছেন যে এই নির্বাচন কমিশনের অফিসটাকে নিজের হস্তগত করতে পারেননি বলেই এই সমস্ত বলছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি চ্যালেঞ্জ তো আপনি শুনলেনই, শুনবো উত্তর। চ্যালেঞ্জ করতেই পারেন, তিনি চ্যালেঞ্জ করবেন, চ্যালেঞ্জ নেবেন কিনা মুখ্যমন্ত্রী সেটা জনগণের উত্তর ছাব্বিশের জন্য থাকবে। আমার যেটা প্রশ্ন হচ্ছে, ভোটাররা তো গিনিপিগ নয়, ভোটাররা নিশ্চয়ই গিনিপিগ নয়। সেখানে আমরা দেখেছি 2011 সালে লাস্ট সেন্সাস হয়েছে, এবং 2011 সালে যখন সেন্সাস হয়ে গেল, তারপরে আমরা একটা আইডিয়া করতে পেরেছিলাম যে কোন মানুষটা কোথা থেকে এসছে, তার সোর্স অফ অরিজিন কি, এটা দেখেছিলাম। কিন্তু 2011-র পরে কোভিড এর জন্য 21 সালে সম্ভব হলো না সেন্সাস, কিন্তু 25 সালে সম্ভব হচ্ছে কি না এসআইআর। কিন্তু সেন্সাস সম্ভব হচ্ছে না। সেন্সাসের সম্ভব একটা তালিকা ঘোষণা হয়েছে, এর মধ্যে একটা কাস্ট সেন্সাসের ব্যাপারেও চলে এসেছে, কাস্ট সেন্সাস। তাহলে এরকম জায়গায় দাঁড়িয়ে আপনার প্রাইমারি জায়গাটা কি হওয়া উচিত ছিল? দেখো, আমি বারবার এই প্রশ্নটা করছি, 2002-কে কেন একটা নির্দিষ্ট মানদণ্ড রাখা হলো? 2002-এর পরে তুমি জানো যে নির্দিষ্ট ডিলিমিটেশন হয়েছে, নির্দিষ্টভাবে একটা তোমার সেন্সাস হয়েছে, বারংবার ভোট হয়েছে। 2024 সালে শেষ ভোট হয়েছে, সেই ভোটের কনটেক্সটে আমাদের জাহাজ প্রতিমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, 2021 সালের পরিপ্রেক্ষিতে আমাদের বিধায়করা সবাই নির্বাচিত হয়েছে। আবার এই যে ডিলিমিটেশনের কনটেক্সটে যে বিভিন্ন এলাকাগুলো পরিবর্তন হয়েছে, সেগুলোর ব্যাপারে কি হবে? আপনার বেসটা 2002, সেখানেই তো সব থেকে বড় প্রবলেম হয়ে যাচ্ছে। কারুর বাবাকে তার স্বামী হিসেবে দেখানো হয়েছে 2002 সালে, সে তখন সবে 18 বছর, বাবাকে স্বামী দেখানো হয়েছে। এবার সে যখন এবার চেঞ্জ করতে চাইছে বাবাকে স্বামী হিসেবে, যে না স্বামী ছিলেন, নামটা ভুল হয়েছে, কিন্তু বাবা হবেন, ওটা অ্যাকচুয়ালি অ্যালাউ করছে না। পরিষ্কার কোনো সংশোধনের অ্যালাউ নেই, বলতে আবার পরে সংশোধন করতে হবে। কিন্তু এর মধ্যে যে ভোটার কার্ডটা এসে গেছে, সেই ভোটার কার্ডটা কিন্তু সংশোধিত হয়ে রয়েছে। তার মানে 2002-এর পরে ফর্ম 6 দিয়ে, ফর্ম 8 দিয়ে, স্কুলে কলেজে বিভিন্ন জায়গায় লোক বসিয়ে বারংবার শোধন প্রক্রিয়া চলেছে, বারংবার সরকারের প্রচুর অর্থ ব্যয় হয়েছে। এবারই শুধু বিএলওদের দিতে প্রায় 550 কোটি টাকা খরচা হচ্ছে পশ্চিমবঙ্গে। তাহলে 12টা রাজ্যে কত টাকা খরচা হচ্ছে, আর ওভারঅল কত খরচা হচ্ছে? সেন্সাসটা কেন হলো না? এই প্রশ্নগুলোর উত্তর যখন দিতে আমরা পাচ্ছি না, আমরা যখন দিতে ওরা বিজেপি পাচ্ছে না, তখন তারা একটা নির্দিষ্ট ন্যারেটিভ তৈরি করছে যে অনুপ্রবেশকারী হাঁটাতে হবে, অনুপ্রবেশকারী, আর হাঁটাও না অনুপ্রবেশকারী, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার মন্ত্রী, আমার মন্ত্রী, দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় 18ই ডিসেম্বর পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে গত 11 বছরে 24 থেকে 25 মাত্র 7526 জন অনুপ্রবেশকারী ভারতে ঢুকেছে। তার মানে হিসাব ঠিকঠাক নেই। কারণ এদিকে তো আমাদের এখন যিনি সেন্সাস ইতিমধ্যে করে ফেলেছেন বলে আমরা জানি, যিনি একসময় সিবিআই এর ডাইরেক্টর ছিলেন, একসময় ইডির ডাইরেক্টর ছিলেন, এখন সেন্সাসের ডাইরেক্টর হয়েছেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি এটা ব্যাংককেরও কেন বললাম, কারণ তিনি যেখানে যেখানে বলেন সেখানে সেখানে সিবিআই এর লোক যায়, যেখানে যেখানে বলেন সেখানে সেখানে ইডির লোক যায়। আবার 1,25,00,000 নাম বাদ যায়। কোথায় গিয়ে টেকনিক্যাল প্রবলেমটা আর কোথায় গিয়ে বাচনটা, এই দুয়ের পার্থক্যে মানুষকে বিভ্রান্ত কেন করা হচ্ছে, তাই গিনিপি। শতরূপার কাছে আসবো, রাজ্য বিজেপির মুখপাত্র। আমার প্রশ্ন, মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন যে এর মধ্যে বারংবার অ্যাপ চেঞ্জ হচ্ছে। এর আগেও প্রথম থেকে তিনি চিঠিও লিখেছিলেন যে পুরো সিস্টেমটাই অপরিকল্পিত, এবং তারপরেও আজকে যেটা বলা হচ্ছে আপনি শুনেছেন যে বিজেপির নির্দেশেই কাজ করছে নির্বাচন কমিশন। কি বলবেন? উত্তরটা শুনি প্রাথমিকভাবে। অঙ্কুর, নতুন তো কিছু নয়। মুখ্যমন্ত্রী স্টেজে উঠে যতটা না নিজের পার্টির বিষয়ে কথা বলে, তখনই তার থেকে মানে অনেকটাই বেশি, প্রায় মেজরিটি অংশ উনি বিজেপির একেবারে কি বলবো বাপান্ত করে, সমস্ত একদম যা ইচ্ছে তাই বলেন। এটা উনি বলতেই পারেন, ডেমোক্রেসি, রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে কথা বলবে সে তো আর আমি শিখিয়ে দেবো না। কিন্তু আমি কয়েকটা জিনিস তুলে ধরছি। প্রথমত, যখন থেকে এসআইআর অ্যানাউন্স হয়েছিল, এই যে তোমরা সবাই বলো তো যে সেটিং আছে, আমি একটা সেটিং এর এক্সাম্পল দিচ্ছি। 2005 সালে মুখ্যমন্ত্রী, তখন মুখ্যমন্ত্রী ছিলেন না, এমপি ছিলেন। এবার সেই কাগজ ছোঁড়ার যে ঘটনা, এইবার সেটিং কেন?
উনি যখন বলছিলেন যে ইনফিল্ট্রেটর আছে, ওই ছাড়া নাকি চলছে না, এত অনুপ্রবেশকারী আছে, সেই জন্য বিজেপি যখন গভর্নমেন্টে এলেন, যখন SIR শুরু হলো, আমরা ঠিক করে যাচ্ছে 2005 সাল থেকে উনি যখন কমপ্লেন করছে, একেবারে 2002 সাল থেকে হওয়া উচিত, তাতেও ওনার প্রবলেম কেন 2002 সালে হবে। তারপরে ওনার প্রবলেম হলো কি, কেন BLOরা ওনাকে না বলে চলে গেছে, গেছিল কোথায়, তারা গেছিল ইলেকশন কমিশনের ডাকে ট্রেনিংয়ে, তাতেও ওদের হলো না। তারপরে অভিষেক ব্যানার্জি বিশাল করে বললো যে একেবারে ম্যান মার্কিং করে দাও, একে মারো, ওকে গাছে বেঁধে দাও, অন্য মন্ত্রী বললো চোখ উপড়ে নাও। যাই হোক, এই সমস্ত কিছুর মধ্যে SIR কমপ্লিট হলো। এখন ওরা বলছে নিজেরা SIR নিয়ে হ্যাপি, বিজেপি পার্টি হিসেবে, আপনাকে ব্যক্তিগত নয়। না না, আমাদের তো এখানে কোনো হ্যাপি আনহ্যাপির কোনো প্রশ্ন নেই। ইলেকশন কমিশন একটা মানে আপনাদের কোনো প্রসিজারাল allegations নেই করছে। তো, at least? At না, least কোনো আমাকে allegation একটু নেই তো? শেষ করতে দাও। একটা ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল প্রসিজারে right. চালিয়েছে। হ্যাঁ। তাতে যদি কারোর অসুবিধে থাকে, যেমন প্রদীপ্ত বলছিল যে কে হাজবেন্ডের নাম বা বাবার নাম, সেটা একটা ব্যক্তিগত ব্যাপার, ক্লেরিক, হ্যাঁ। আমি ব্যক্তিগত বলছি না, আমি বলছি তো যদি ক্লেরিক্যাল না, আমি বলছি থাকে। দলগতভাবে তৃণমূলের প্রবলেম আছে, সেটা মুখ্যমন্ত্রীও বলছেন। আমি বলছি বিজেপির দলগতভাবে কি এটা নিয়ে কোনো এলিগেশনস আছে? না, অ্যালিগেশন ইন্ডিভিজুয়ালি অনেকে থাকতেই পারে, কারোর নাম Individual, বাদ হ্যাঁ, গেছে, individual। কি কারোর নামের স্পেলিং ঠিক প্রক্রিয়াটার আছে, মধ্যে- প্রক্রিয়া নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তার কারণ আমরা বারবার বলছি যে এই যে থেকে চিৎকার করছে যে কোথায় অনুপ্রবেশকারী, সেরাম তো বেশ, পাওয়া গেল না। আপনি যে অত কথা সংখ্যা নেই। বলছেন- এক সেকেন্ড অঙ্কুর, এই যে আমার একটা মানে বিজেপির একটাই বক্তব্য, পুরো প্রসেসটা হতে দাও। এই যে রিভিশন, এই যে কোয়েশ্চেনিং যেগুলো হবে, রিভিউ যেগুলো হবে, সেটা পুরোটা প্রসিজার হতে দাও। অসংখ্য লোকের এখনো ফলস ডকুমেন্টেশন, এখনো তাদের ম্যাপিং করা যাচ্ছে না। বেশ। তো সেই জন্য এই যে কোয়েশ্চেনারটা হবে, যে যার জন্য উনি আজকে চিৎকার Right, করছেন যে অন্য রাজ্য থেকে কেন অবজারভার আসবে, তারা এই আমি ভাষা একটা বোঝে না, ছোট তারা প্রশ্ন অমুক আপনার বোঝে কাছেই না। রাখবো, আমি আপনার কাছেই আসবো, অন্য কাছে যাচ্ছি না। আমি আপনার কাছেই আমার প্রশ্ন, যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা তথ্য দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে 67 জন BLO শাসক দলের হয়ে কাজ করছে। এটা তো আপনাদের একটা দলগত অবস্থান। তো এর প্রেক্ষিতে আপনারা কি কোনো FIR করেছেন বা নির্বাচন ইলেকশন কমিশনকে তো বোধহয় একদম ডেটা ওয়াইজ জানানো হয়েছে যে এই মানে আমাদের মনে হচ্ছে যে এরা তৃণমূলের ইনফ্লুয়েন্সে কাজ করছে, সেটা ডেটা আসবো ওয়াইজ জানানো কংগ্রেসের হয়েছে। কাছে। চন্দন ঘোষ চৌধুরীর কাছে আমার প্রশ্ন, তৃণমূল কংগ্রেস বলছে বিজেপির কৃতদাস নির্বাচন কমিশন, ওরা বলছেন BLOরা শাসক দলের হয়ে কাজ করছে এবং তার তালিকাও দিয়েছে। যাই হোক, 67 জনের কথা বলছি। তো সেক্ষেত্রে কংগ্রেসের এরকম কোনো মনে হচ্ছে কি যে মানে দুটো দল যখন নির্বাচন কমিশনের নামে এরকম বলছে, কংগ্রেস কি মনে করে যে এই SIRটা অ্যাকচুয়ালি একটা প্রহসন, নাকি এটা একটা প্রপার প্রসেস? দেখো, SIR তুমি যদি এটার কথা বলো তাহলে প্রহসন বললে বোধহয় একটু কম বলা হবে। আমরা পরিষ্কার বলছি এটা সম্ভবত একটা বিজেপি পরিচালিত নির্বাচন কমিশন, এবং সেটা আমরা বহুবার প্রত্যেকটা ছত্রে বুঝিয়েছি, বলেছি, অফিসিয়ালি অ্যানাউন্স করেছি। সুতরাং এখানে কোনো প্রশ্ন থাকতেই পারে না। আমরা বিশেষভাবে বেশ কয়েকটি প্রশ্ন তুলেছি এবারের SIR, তার কারণ এই SIR এর প্রশ্ন তো আমরা জানি 8 বার SIR এবং 5 বার ইন্টেন্সিভ রিভিশন। প্রশ্নটা তো ভারতবর্ষের ইতিহাসের সাথে যুক্ত, কিন্তু ভারতবর্ষের ইতিহাসের সাথে SIR এর যে ক্যারেক্টার বা রিভিশনের যে ক্যারেক্টার, তার সাথে কিন্তু আরেকটা জিনিসের যুক্ত। 1931 সাল থেকে হয়ে আসে, ইভেন প্রাদেশিক গভর্নমেন্ট যখন প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ছিল ব্রিটিশ রাজের শেষ দিকে, 31 সাল থেকে হয়ে আসা সেন্সাস বা জনগণনা, তার বিস্তৃত বিবরণ বেসিক্যালি একটা ক্যারেক্টার তৈরি করে, যেখানে তুমি ডিস্ট্রিবিউশন সিস্টেমটা তার উপর ডিপেন্ড করে, এবং তার সাথে এই ক্যারেক্টারের আইডেন্টিটি অফ সিটিজেনশিপ বা নাগরিকত্ব, সেখানেও কিন্তু এটাই ডিটারমিন করে। আমরা একটা জিনিস বারবার বলেছি, 2002-কে মেজার করা যাবে না। কেন? কারণ 2002 যদি বেসিক হয়, 2001-এ ছিল সেন্সাস, এবং তার পরবর্তী সময় 2011-তে সেন্সাস, সেই সেন্সাসের পরে 2021-এর সেন্সাস হওয়ার কথা 2011-তেও হয়েছে। সুতরাং বেসিক তত্ত্বের ভিত্তিতে তুমি যদি কোনো রিসার্চেস বা কোনো সিটিজেনশিপ রিসার্চেস করতে চাও বা ভোটার আইডেন্টিফাই করতে চাও, তাহলে তার বেসিক আছে, এবং সেই বেসিকটা ফেথফুল, এটা বিশ্বাসযোগ্য বেসিক। কিন্তু 2021-এ এটা না হওয়ার পর আজকে প্রায় 16 বছর পরে আজকে সরাসরি বিজেপির মুখপাত্রকে জিজ্ঞাসা করলে বা কাউকে জিজ্ঞাসা করলে, আমিও জানি না এক্স্যাক্টলি সাইজটা কি হবে পপুলেশন অফ ইন্ডিয়া, কেউ বলে 140, কেউ বলে 146 কোটি, 150 কোটিও হতে পারে। সুতরাং তোমাকে বুঝতে হবে সেই নিরিখে যদি পশ্চিমবাংলার জনসংখ্যা এই মুহূর্তে এসে দাঁড়ায়, যেটা লাস্ট গণনাতে ছিল
নিয়ারলি 9 crores, সেটা আমরাই মনে করি, সকলেই আমরা ব্যাপৃতভাবে আলোচনা করি, সেটা 11 কোটির কাছে চলে গেছে। যদি এই 2 কোটি হয় তাহলে তোমাকে বুঝতে হবে, যদি 58,20,000 একটা ফ্যাক্টর হয়, তাহলে 2 কোটি ভোটার যার হিসেব নেই, সেই ফ্যাক্টরটা দায়বদ্ধতা কার, এটা অবশ্যই ইলেকশন কমিশনকে নিতে হবে। CPI শেষ করে নিয়ে একটা কথা বলি, আমি তোমাকে বারবার এই প্রসঙ্গটা কেন বলছি, আজকে একটা জিনিস বুঝতে হবে যে এইখানে কেউ দূষিত হলো প্রশ্ন নয়, এখানে যে আসল কাজটা করা গেল না, মানে চেস্ট থাম্পিং যাকে বলে বিরোধী দলটা বিশেষত ওলা বিজেপিকেও ধরতে হবে। 1,20,00,000 টাকার হিসেবটা কেন পেলেন? আর সেটা যদি ইসিআর সাথে গাঠবন্ধনের একটা কারণ হয়ে থাকে, আমরা ঠিকই বলছি এটা মানুষ না দেখা যাক, আমরা এই বিষয়ে আসবো আলোচনা। একটা বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী যখন নেতাজি ইন্ডোরে সভা করছেন, তখন বিএলওদের বিক্ষোভে ধুন্ধুমার কাণ্ড সিইও দপ্তরে। কমিশনের একের পর এক নির্দেশে ধৈর্য ধরে রাখতে পারেননি বিক্ষোভকারীরা, ব্যারিকেড ভেঙে সিইও দপ্তরের মধ্যে ঢোকার চেষ্টা করেন তারা। এ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এদিকে বিএলওদের এই হয়রানি আর মৃত্যুর জন্য কমিশনকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। ইস্যু এসআইআর, নিশানা কমিশন। একদিকে যখন নেতাজি ইন্ডোরে বিএলএদের নিয়ে সভা করছেন মুখ্যমন্ত্রী, ঠিক সেই সময় সিইও দফতরের সামনে বিক্ষোভে সোচ্চার বিএলওদের একাংশ। তাদের অভিযোগ, অ্যাপে একাধিকবার বদল করা হচ্ছে, 1 মাসের কাজ আছে বলেও এখনো নতুন নতুন কাজ দেওয়া হচ্ছে। কমিশনের নির্দেশে এই নাজেহাল অবস্থার জন্য ইসি অফিসের সামনে হাজির হন বহু বিএলও। উঠতে থাকে স্লোগান, অনেকে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিতে কয়েকজনকে আটক করে পুলিশ। पागल की तरह 3 महीना से काम कर रहे हैं हम लोग, पागल हो गए हैं, डिप्रेशन का दवाई खाते हैं, रात को नींद नहीं आता है, रात को काम करो, सर्वर डाउन है, सर्वर जवाब होगा, उठ के काम करो। 2000 रुपया बंधुआ मजदूर को दिया जाता है, 4 महीना से हम लोग 3 महीना से 2 महीने से काम कर रहे हैं, और यहाँ हम लोग को प्रोटेस्ट नहीं करने दे रहा है। क्यों नहीं प्रोटेस्ट करने देगा? डेमोक्रेसी में हम आवाज नहीं उठा सकते हैं? कोई सुनवाई नहीं है, ऊपर से सारा काम गलत होता है। আমাদের দাবি আছে, বিএলওদের ডিউটি 1 মাসের দেওয়া হয়েছিল, এটা পর কি নতুন নির্দেশ আপনারা দিয়ে যাচ্ছেন? নির্দেশের তো একটা কোনো সীমা হওয়া উচিত। শিক্ষকরা কিসের জন্য আছে? আমরা ব্যাপারটা দেখছি, এখন সিচুয়েশন কন্ট্রোলে আছে, তবে মনে হয় ওনারা ডেপুটেশন দিতে চাইছেন। আমরাও ভেতরে কথা বলছি, যারা আর কি ডেপুটেশন নেবেন, কখন নেবেন, কতজনের নেবেন, এটা নিয়ে আমার কাছে এখন কোনো ক্ল্যারিটি নেই। যখন হবে আমি আপনাদের সাথে এই প্রথম নয়, এর আগেও বারবার বিক্ষোভ দেখিয়েছেন বিএলওরা। কাজের চাপে অনেকে মৃত্যু হয়েছে বলেও অভিযোগ উঠেছে, যা নিয়ে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রীও। তিনি বলেন, বিএলওদের কিছু করার নেই, পুরো দোষটাই নির্বাচন কমিশনের। Who is responsible for this? Election Commission 46টা লোকের প্রাণ নিয়েছো, বিএলওদের দোষ নয়, দোষ তোমাদের, দায়িত্ব নিতে হবে। বিক্ষোভের ঘটনায় ফের প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের নিরাপত্তা নিয়ে। কিছুদিন আগেই এ ব্যাপারে লালবাজারকে চিঠি দিয়েছিল দিল্লি। নিরাপত্তায় গুরুত্ব দিয়ে কমিশনের বর্তমান অফিস শিপিং অফিসে নিয়ে যাওয়ারও কথা হয়েছিল, তবে এখনও তা সম্ভব হয়নি। তাই ক্ষোভ বাড়ছে সব মহলেই। কলকাতা টিভি। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সভা থেকে তিনি বলছেন অপরিকল্পিত বিজেপির নির্দেশে কাজ করছে কমিশন, আবার একই সঙ্গে এই যে বিএলওদের যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর জন্যও তিনি সরাসরিভাবে দায়ী করেছেন কমিশনকে। নির্বাচন কমিশনের ভূমিকা সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রীর যে মূল্যায়ন, সে বিষয়ে সিপিআই কি মনে করে? দেখুন, প্রথমত হচ্ছে নির্বাচন কমিশন, মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় জনতা পার্টি, এগুলোকে তো আমরা বামপন্থীরা আলাদা বলে কিছু মনে করি না। এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে নির্বাচন কমিশনকে দেখেছি, আবার বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনকে দেখেছি। ভোট এলে যখন বিজেপিকে মাইলেজ দিতে হয়, আবার যখন তৃণমূলকে মাইলেজ দেওয়ার দরকার হয়, তখন বারে বারে বলা হয় আপনারা একদম নিরাপত্তাহীনতায় ভুগবেন না, সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের। ভোট মিটে যাওয়ার পর সেই বিজেপি দলের কর্মী খুন হয়ে যায়, তার বিচার হয় না। এই রাজ্যে তৃণমূল যখন চিৎকার করছে, তখন তৃণমূলেরও একটু পিছনের দিকে তাকানো উচিত যে নির্বাচন কমিশন কালীঘাটের বাড়িতে বসে যখন ডিনার করছিলেন মুখ্যমন্ত্রী বাড়ির সদস্যের সঙ্গে, তখন কেমন লাগছিল রাজ্যের বিরোধী দলগুলোর। প্রশ্নটা এই জায়গায় নয়, প্রশ্ন হচ্ছে অঙ্কুরদা বিজেপি প্রতিনিধি এখানে রয়েছেন। আচ্ছা, আমি বলছি উত্তরপ্রদেশে বাদ গেল 25 কোটি, গুজরাটে বাদ গেল 7.23 কোটি,
পশ্চিমবঙ্গে বাদ গেল 10.20 কোটি। আমি কারণটা বলছি, জনসংখ্যাটা সরি। এবার এই জায়গায় দাঁড়িয়ে উত্তরপ্রদেশ, গুজরাট 3.77 লক্ষ, গুজরাট 70 লক্ষের উপরে, পশ্চিমবঙ্গ 58 লক্ষের উপরে। আমি সংখ্যার এই জাগলারির মধ্যে যদি না যাই, আমি বলছি কটা রোহিঙ্গার নাম বাদ গেল, কটা বাংলাদেশের নাম বাদ গেল। বা এই যে বিজেপি হুঙ্কার ঝাড়ছিল যে এই রাজ্যে এসআইআর এর পর দেখিয়ে দেবো 1.5 কোটি 2 কোটি বাংলাদেশি ধরা পড়বে, সব সীমান্তের উপরে পাঠিয়ে দেবো। দেখা যাচ্ছে বাদ দেওয়ার তালিকায় 60% নমশূদ্র যারা সম্প্রদায়ের মানুষ, বিশেষত হিন্দু সম্প্রদায়ের যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, বিশেষ ভাগ আরো উল্লেখ করলে মতুয়া সম্প্রদায়, তাদের নাম বাদ গেছে। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম যে সংখ্যালঘু তাড়িয়ে দেওয়া, সংখ্যালঘুদের বের করে দেওয়া, বাংলাদেশি দাগিয়ে দেওয়া, রোহিঙ্গা দাগিয়ে দেওয়াটা একটা পলিটিক্যাল গেম বিজেপি খেলছে। কোন পরিস্থিতিতে খেললো না, যে পরিস্থিতিতে এসআইআর এর উত্তেজনা তৈরি করলে পুজো ফেস্টিভ্যাল গেল আমাদের বাঙালিদের, তারপরে পুজোর উন্মাদনা কাটতে না কাটতেই আমরা রাজনৈতিক মোড়ে ঢুকছিলাম, গোটা রাজ্য উত্তাল হচ্ছিল যে এসএসসি চাকরি চুরি, তৃণমূলের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, গোটা দেশ উত্তাল হচ্ছিল ওয়াকফ আইনের বিরুদ্ধে, গোটা দেশ উত্তাল হচ্ছিল যেভাবে টাকার অধঃপতন ঘটছিল গোটা পৃথিবী জুড়ে। স্বাভাবিকভাবে সেই রকম একটা পরিস্থিতিতে এসআইআর আনিয়ে মাঝখান থেকে ওয়াকফ দিদি মেনে নিল, ওখানে মোদি পাস করিয়ে দিল, ওখানে পার্লামেন্টে শ্রমকোড বিল পাস হয়ে গেল, দিদির দলের এমপিরা একটা ফোঁটা কোনো কথা বললো না। টাকার এই যে এমন ব্যাপক ধ্বংস হওয়া অর্থনীতি, এটা নিয়ে কোনো আলোচনা হলো না। মাঝখান থেকে কালীঘাটের কাকুর তিনি বাইরে ঘুরে বেড়ালেন, পার্থবাবু আপনার কলকাতা টিভির সাংবাদিককে বললেন হ্যাঁ বুক ফুলিয়ে বলছি আমি, অর্পিতা আমার বান্ধবী হয়, ডিয়ার লটারির মালিকের বিরুদ্ধে সমস্ত মামলা উঠে গেল। আর মাঝখান থেকে আপনি আমি 1.5 থেকে 2 মাস এই বিএলওদের ক্ষোভ, বিএলওদের মারা যাওয়া, এসআইআর এর আতঙ্ক, এটাই আমরা দেখি। বিজেপি মুখপাত্র না, আমি তো প্রথমেই শুরু করলাম বলে যে এরা সবাই মিলে একটা সেটিংয়ের তথ্য শুরু করে, স্পেশালি সিপিএম, বিকজ সিপিএমের আর কোথাও কোনো অস্তিত্ব নেই। যাই হোক, আমি খুব ক্লিয়ারলি বলছি যে মতুয়ার কথাটা তুললো বা রোহিঙ্গাদের কথাটা তুললো, আমি কিন্তু বারবার বলছি আগে এইগুলো শেষ হতে দিন, যে ফাইনালি যেগুলো রিভিউ হবে, হিয়ারিং হবে, যেটার জন্য এখন মমতা ব্যানার্জি প্যানিক করছে কেন অন্য রাজ্য থেকে অবজারভার আসবে, এগুলো একটু শেষ হতে দিন, তারপরে কত ধানে কত চাল পুরো পরিষ্কার হয়ে যাবে। এখানে একটা আপনি যেটা বলছেন, আপনাকে একটা ইয়ে করছি যে সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট বলে দিয়েছে আগে নাগরিকত্ব পরে ভোটার। হ্যাঁ, যেটার জন্য আমি বলছি, কামিং টু দ্য নেক্সট কোশ্চেন, হ্যাঁ মানে এসআইআর শেষ হলেও তারা যারা নাগরিকত্ব পাচ্ছেন না, মানে যারা আপনাদের ওখানে ধরুন অ্যাপ্লাই করেছেন, বিজেপি অনেকগুলো সহযোগিতা ক্যাম্প করেছিল, সেখানে অ্যাপ্লাই করা মানেই আমি আর নাগরিক নই, আমাকে নাগরিকত্ব দেওয়া হোক। এটাই একটু ক্ল্যারিফাই করে দিতে চাইছি। সিএ এরটা নিয়ে আমরা কিন্তু আজ নয়, আমরা 2024 থেকে বলছি অ্যাপ আছে, প্লিজ আপনারা রেজিস্টার করুন। সেটাতে মমতা ব্যানার্জি এই ঠিক তুমি যে কথাটা বলে, তুমি কি যদি ওখানে এনলিস্ট করো তাহলে তোমার সব লক্ষ্মীর ভাণ্ডার, অমুক ভাণ্ডার, তমুক ভাণ্ডার, আমি সিটিজেন নই, এটা অ্যাডমিট করতে হবে। সিএ এর কিন্তু মূল ব্যাপারটাই হচ্ছে যে রেট্রোস্পেক্টিভে সিটিজেনশিপ আসবে। যেদিন ক্রস করেছিল বর্ডার, ওই 3টে কারণের জন্য, নিজের অস্তিত্ব, নিজের প্রপার্টি, নিজের ধর্ম রক্ষা করার জন্য, এই অস্তিত্ব কন্টিনিউয়াসলি বলছি আমরা, কিন্তু বারবার বলছি যে রেট্রোস্পেক্টিভ, সময় সাপেক্ষ মানে কি, হ্যাঁ মানে আমি আজকে আবেদন করলাম, আমার তো একটা মিনিমাম গভর্নমেন্টের সময় লাগবে যে আমি প্রপারলি, সেই জন্য তো আমি প্রথমেই বললাম অঙ্কুর যে আমরা 2024 থেকে বলছি এদের কন্টিনিউয়াসলি মমতা ব্যানার্জি আর তার দলবল কন্টিনিউয়াসলি বুঝিয়ে না দেবেন না, অ্যাপ্লাই করবেন না। আমি এক লাইন শুধু দাদা, আমার এত ঘুরিয়ে পেঁচিয়ে বিজেপির বক্তব্য জানার প্রয়োজন নেই। আমি তো সোজা বক্তব্য বলবো। এক মিনিট একটু বলুন, বিজেপি এসআইআর এর আগে কি বলেছিল? যাদের নাম বাদ যাবে তাদের বাংলাদেশে ছুঁড়ে ফেলবো। আজকে দাঁড়িয়ে বঙ্গাতে যে মতুয়া ঠাকুর ভাইদের নাম বাদ গেছে, তাদের কি বাংলাদেশে ছুঁড়ে ফেলা হবে? বারবার বলছি কোনো হিন্দু বাদ যাবে না। উত্তর আপনি ভালোভাবেই দিতে পারেন, তার মধ্যে যোগ্য যথেষ্ট, আপনি বলুন না। আমি বলছি বিজেপি নেত্রী আসামের ববিতা দেবী, সে কেন ডিটেনশন ক্যাম্পে, সে কেন বিজেপির মিটিং এ নেই? কেন হিন্দু ভাই বোনেরা ভোট দিতে পারবে না 26-এ? এর উত্তর বিজেপি আগে দিক। হঠাৎ সিপিএম এর মুখে ভীষণ হিন্দু হিন্দু হচ্ছে। আমি পরিষ্কার বলছি, আমরা প্রথম দিন থেকে বলছি কি কথা, বাংলাদেশ নিয়ে আমরা কি বলছি? আজকে কথা বলছো কেন? Why don't you face the point? একটা প্রশ্ন, আজকে এই যাদের নাম বাদ যাচ্ছে তাদের তো ঘটনা, তারা মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ রয়েছে। আমরা তো প্রথম থেকে বলছি অঙ্কুর যে 2024 থেকে অ্যাপে ঢোকা উচিত ছিল, তাহলে আজকে তারা ঢোকেনি, তাদেরও সিটিজেনশিপ হবে যদি সিএ এর মধ্যে দিয়ে অ্যাপ্লাই করে। এটা কিসের ভিত্তিতে বলছেন? এটা আপনি কিসের ভিত্তিতে বলছেন? এই যে রিভিউটা হচ্ছে, এই যে হিয়ারিংটা হচ্ছে,
আমাকে শেষ করতে কমিশন দাও। তো করছে না, হ্যাঁ বলুন। কমিশনই করছে। কমিশন যে মুহূর্তে হিয়ারিংটা হবে ততদিনে যদি সিটিজেনশিপ হয়ে যাবে তারপর ফর্ম 6 অ্যাপ্লাই করবে। হ্যাঁ, হয়ে যাবে। ততদিনে যদি সিটিজেনশিপ না, হয়ে যায়, অফ কোর্স হয়ে যাবে। কিসের ভিত্তিতে BJP বলছেন? গ্যারান্টি দিচ্ছে। স্বরাষ্ট্র CA থেকে মন্ত্রক আমরা তো বলছে। বারবার বলছি, শোনেন, শোনেন, স্বরাষ্ট্র কংগ্রেসের কাছে আসবো, কংগ্রেসের কাছে আসবো, আসবো। চন্দনদা। আমি যে কারণগুলো এতক্ষণ শুনলাম, আমার কয়েকটা প্রশ্ন প্রথমত আছে, একদম আন্ডারলাইনে আমি একটা ফ্যাক্টর বলছি। গত পরশুদিন প্রধানমন্ত্রী আসেন এবং মতুয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী স্টেটমেন্ট দেন, সেটার কোনো প্রয়োজন ছিল কি যদি মতুয়াকে নিয়ে এই সমস্যাটা বিজেপি নিজেই অনুভব না করতে পারে? দিস ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমরা এখানেই একটা অনুষ্ঠান করেছিলাম তোমাদের এখানে, যেখানে শান্তনু ঠাকুর নিজে একটা ফর্ম ফিল আপ করছেন, বলছেন আমি সিএ এর ফর্ম ফিল আপ করলাম, আমি নাগরিকত্ব পাবার জন্য নাগরিকত্বর অধিকার পাওয়ার জন্য আমি ফর্মটাকে অ্যাপ্লাই করলাম, মানে এখানে অ্যাপ্লাই করলাম। আমার একটা প্রশ্ন হচ্ছে, উনি কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, মানে আলটিমেটলি কোথায় একটা দ্বিচারিতা তোমার মনে হচ্ছে না পরিষ্কার? একটা জায়গাতে কেন্দ্রীয় মন্ত্রী আর একটা জায়গাতে নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন করা হচ্ছে। শেষ করি একদম লাস্ট কথা বলে, আমি কেন তোমাকে এই কথাটা বলছি, আজকে মতুয়া ভোটটা একটা বড় ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা যে হাত থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু প্রত্যেকটা পারসেপশন বলে দিচ্ছে, আর সেখানে এখন বিজেপির একটা দৈত্য চরিত্র, এই চরিত্রকে এস্টাবলিশ করা very difficult। দুটো খুব স্পেসিফিক প্রশ্ন। আমার 326 নম্বর ধারা আমাকে ভোটার অধিকার দেয় এবং সেই ভোটার অধিকার বলেই আমি ভারতীয় নাগরিক, সেটা যদি ধরে নিই তাহলে বৈধ ভোটার, বৈধ ভারতীয় নাগরিকই কেন্দ্রীয় মন্ত্রী হতে পারে বা পার্লামেন্টে যেতে পারে বা ভোট দিতে পারে। যে বৈধ ভোটারই নয় সে কি করে মন্ত্রী হলো? তাহলে মতুয়াদের যে এতদিন ধরে ফর্ম ফিল করা হয়েছিল 19-এর পরবর্তীকালীন সময়ে, যে সাদা ফর্মগুলো ফিল করানো হচ্ছিল, সেগুলো কি ছিল? অ্যাপে না হয় তারা করেনি। শান্তনু ঠাকুর যে ফর্মগুলো ফিল করেছিল সেগুলো কি ছিল? সেই ফর্মগুলোর উত্তর কে দেবে? এক। 2 নম্বর হচ্ছে, তাহলে মতুয়াদের ভোটার অধিকার নিয়ে আমার প্রশ্ন নানান দিকে থাকতে পারে, কিন্তু এই নাগরিকতা নিয়ে যখন কথা হচ্ছে, 2004 সালে সিএএ আইন হয়েছিল, মাননীয় বাজপেয়ীজি করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে 2014 থেকে 2019 অবধি 5500-র বেশি বিদেশিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হচ্ছে, যার মধ্যে 500 জনের বেশি মুসলিম। তাহলে 2019 সালে, এটা নির্মলা সীতারামন 2020 সালের জানুয়ারি মাসের 19 তারিখে তার স্টেটমেন্ট দেখে নেবেন, এবং সেইখানে দাঁড়িয়ে থেকে এই যে 2019 সালের পরবর্তীকালীন যে তথ্যটা আমরা পেলাম, সেখানে আমরা কি দেখছি? মুসলিম বাদ। তাহলে মানুষের সমস্যাটা কোথায় হচ্ছে? যে একদিকে হিন্দু খাত্রে মে হ্যাঁ, নাকি একদিকে মুসলিম খাত্রে মে হ্যাঁ, নাকি মানুষকে গিনিপিগ বানিয়ে মানুষ ভয়ে প্রদীপ কাষ্টি বিজেপি শুধু বাংলাদেশি খাত্রে মে হয়, যারা ওখান থেকে এসেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী, মুসলিম, তাই তো? হ্যাঁ সেটাই তো হচ্ছে কথা। না, আমি তো বারবার এক কথা বলছি যে কোনো হিন্দু তাদের ভোটার্স আইডি যাবে না। এটাই তো প্রশ্ন উঠছে 17টা। আমি আবারও আপনার কাছে বলছি, আপনাদের কাছে নির্বাচন কমিশন তো কাউকে নাগরিকত্ব দেবে না, স্বরাষ্ট্র মন্ত্রককে করতে হবে, তার জন্য একটা মিনিমাম, সেটার জন্য তো প্যারালালি সিএ ক্যাম্প আমরা বসিয়েছি 2024 থেকে। আমাদের সরকার, আমাদের পার্টি বহুবার বলছে যে সিএ ফিল আপ করো, সিএ অ্যাপে অ্যাপ্লাই করে করো, কিন্তু কেউ যদি মমতা ব্যানার্জির কথা শুনে, এক্স্যাক্টলি আমি বলছি আপনার কাছেই প্রশ্ন, 2024 থেকে এই ক্যাম্প করার পর আজ অবধি বাংলায় কতজন নাগরিকত্ব পেয়েছেন ভারতীয় জনতা পার্টি? আমি আবারও বলছি, যারা অ্যাপ্লাই করেছিল সেই সময় তারা কিন্তু পেয়েছে, কারণ আমার চোখের সামনে অসংখ্য লোক আমাকে জিজ্ঞেস করেছিল, বেশ অনেকে আছে, তারা জিজ্ঞেস করেছিল যে মতুয়ারা জিজ্ঞেস করেছিল, তারা কিন্তু পেয়েছে। এবং তারপরেও এখনো যখন এসআইআর শুরু হলো, আমাদের সিএ ক্যাম্পে অ্যাপ্লাই করে তারা কিন্তু অলরেডি এসআইআর ফিল আপ করে দিয়েছে, সেজন্য তাদের কোনো সমস্যা হবার কথা নয়। আর আমরা এখনো বলছি যে যতক্ষণে রিভিউ শেষ হবে, ফাইনাল এসআইআর ফাইনাল লিস্টে যখন বেরোবে, ততদিনে ওদের নাগরিকত্ব হয়ে যাবে, ফর্ম 6-এও অ্যাপ্লাই করবে। আজ সন্ধ্যাবেলা আমি যখন এখানে বসে আছি, একজন ফোন করলো, এসআইআর ফর্ম ফিল আপ করেছি, হয়ে যাবে, মানে ফর্ম 6 ফিল আপ করেছে, তারও হয়ে যাবে। আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে গ্যারান্টি দিয়ে বলছি, কোনো হিন্দু নাম বাদ যাবে না। রায়গঞ্জে শহরের যে সিএ কার্যালয় রয়েছে, ভারতীয় জনতা পার্টির সহযোগিতা ক্যাম্প দীর্ঘদিন ধরে সেখানে চলছে, 500-রও বেশি মানুষ সেখানে ওই ফর্মটা ফিল আপ করেছিলেন। এখনো পর্যন্ত একজন পেয়েছেন, তার নাম হচ্ছেন বাবুলাল বালা। হ্যাঁ, উত্তরবঙ্গের ইনচার্জ উদ্বাস্তু সেলের বাড়িতেও, মানে তার বাড়িতেও গিয়েছে, একজন পেয়েছেন আর কি। তো
অনুপাত হিসেবে কতটা ভালো কতটা মন্দ সেটা দর্শক বিচার করবেন। আমি না, আপনার কাছে এটার দ্বিতীয় আমি প্রশ্ন, উত্তর দিতে পারবো। আমি রায়গঞ্জের ক্যাম্পের সঙ্গে আমার কথা বলতে হবে, এক্স্যাক্টলি কি হয়েছে আমি জানি না, তবে আমি বলছি সামগ্রিকভাবে সিএ ক্যাম্প যেখানে যেখানে হয়েছে, আমাদের সিএ হেল্পলাইন আছে সেন্ট্রাল, মানে আমাদের স্টেট অফিসে আছে, যেখান থেকে সেন্ট্রালি এটা এই জিনিসটা কন্ট্রোল করা হচ্ছে, সেখান থেকে আমি গ্যারান্টি দিয়ে বলছি রেট্রোস্পেক্টিভের সিটিজেনশিপ আসবে। আবার যদি রেট্রোস্পেক্টিভে আসে তারপরে ফর্ম 6 ফিল আপ করবে, হবে না, এই ভোটেই হবে। ঠিক বলেছেন যে যারা অবৈধ ভোটারের মাধ্যমে ভোটে জিতে আজকে সরকার গঠন করেছেন তাদের দায়িত্ব নেওয়া উচিত ছিল, পদত্যাগ করা উচিত ছিল। এই সরকারই কি অবৈধ? পরবর্তীকালে এই প্রশ্ন যদি ওঠে তার উত্তর কে দেবে? কারণ প্রেসার করে যাবে। এই যে বিএলওরা যে বিক্ষোভ দেখালো, এই যে বিএলওদের যে বিক্ষোভ, আমার ব্যক্তিগত আক্রমণ করছো। চিৎকার করবো, উল্টো পাল্টা কথা বলছো, মানুষকে ভুল বোঝাচ্ছো। আজকে সাধারণ মানুষ এটা কারা বলছে? তাহলে অবৈধ ভোটার কারা? আমরা বলিনি তো, এটা বিজেপি বলছে। দুজনের কাছেই আবেদন। আর বিএলওরা যে আজকে বিক্ষোভ দেখিয়েছেন, সেই বিক্ষোভে আজকে মুখ্যমন্ত্রী আচ্ছা মুখ্যমন্ত্রী বলছেন যে এই বিএলওদের মৃত্যুর দায় কমিশনকে নিতে হবে। বিজেপির কাছে আমার প্রশ্ন, এই বিএলওদের উপর যে অত্যাচারের কথা বা অপরিকল্পিতভাবে কাজ করার জন্য অনৈতিকভাবে কাজে চাপ, বারংবার অ্যাপ বদল, এই কারণে বিএলওরা সমস্যায় পড়েছেন, আপনারা কি মনে করেন সেটা? না, একেবারেই মনে করি না, কারণ বিএলওরা টেনশনে আছে এই ম্যান মার্কিং এর জন্য। অভিষেক ব্যানার্জি প্র্যাকটিক্যালি এমন বিএলএ পাঠিয়েছে তারা ঘরে নিঃশ্বাস ফেলছে যদি ঠিক না করতে পারে। আর অ্যাপের যে আপডেটগুলো বলছে সেগুলো অত্যন্ত সিম্পল আপডেট, যে কোনো মানুষ ফোন থেকে করতে পারে। সেজন্য আমার একেবারে সমবেদনা যারা মারা গেছে, কিন্তু তারা কেন মারা গেছে সেটা একটু জানতে হবে, অ্যাকচুয়ালি কি হয়েছিল সেটা জানতে হবে। যে রাজ্যে কোভিডে মৃত্যু হয় না, ম্যালেরিয়ার মৃত্যু হয় না, ডেঙ্গিতে মৃত্যু হয় না, সেসব এসআইআর এ মৃত্যু হচ্ছে, এগুলো সাধারণ মানুষকে বিশ্বাস করতে হবে। একটা বিষয় আমি খালি জানতে চাই, একটা বিষয় জানতে চাই, তারা কি বেনাগরিক? তো না আমি তারা তো বেনাগরিক। তো তাহলে বেনাগরিকরা যদি সিএ করছে তাহলে সিএ ফর্ম কারা ফিল আপ করবে? আমার প্রশ্ন সিম্পল দাদা, হাত জোর করছি দাদা, উত্তরটা দাও যে সিএ কারা ফর্ম ফিল আপ করবে, সিএ ফর্মটা কারা ফিল আপ করবে, একটাই উত্তর। আর আমি দাদাকে প্রশ্ন করছি, দাদা যদি দিদিকে বলে দেন। সিএ আবার আমি বলছি, যারা অনুপ্রবেশকারী নয়, যারা প্রশ্নটা তারা কি ভোটার? তাহলে তুমি উত্তর দাও। আমি জিজ্ঞেস করলাম শরণার্থীরা ফর্ম ফিল আপ করবে, ন্যাচারালি ফর্ম ফিল আপ করবে, তার মানে তারা নাগরিক নয়। আজকে আমি না হয় আর রেট্রোস্পেক্টিভে আমরা নাগরিকত্ব দেব, তাহলে তো আমরা ভুল বলিনি। আমি তো বারবার আবার এক জিনিস তোমরা শুধু এক জিনিস ঘুরেই যাচ্ছ। আমি এক সেকেন্ড এটা ক্লারিফাই করে দিই। আমি আবারও আমি বলছি, সিএ তে ফর্ম ফিল আপ করলে, অ্যাপে ঢুকলে রেট্রোস্পেক্টিভ মানে যেদিন সে এসেছিল সেই দিন থেকে সে নাগরিকত্ব তার অফকোর্স হবে, 100% হবে। এতদিন তৃণমূল ভুল বুঝেছে, সাধারণ মানুষ সাফার করছে। তৃণমূল ভুল বুঝেছে, সুকান্ত মজুমদার বলেছেন একটা সময় লাগবে। আসবো সৈকত গিরির কাছে। বিজেপি কি এখন দুটো দায় নিয়ে নিয়েছে? এক হচ্ছে নির্বাচন কমিশনের সমস্ত দায়ভার বিজেপিকে বহন করতে হচ্ছে, আবার দুই হচ্ছে এই রাজ্যে তৃণমূল যে ডায়মন্ড হারবার মডেল, গোটা রাজ্যে স্বচ্ছভাবে এসআইআর হয়নি, বহু মৃত ভোটারের নাম বাদ যাওয়া হয়নি এবং ডায়মন্ড হারবারের সেই সংখ্যাটা সবচেয়ে বেশি এবং আমরা তালিকা সহ জমা দিয়েছি। মুসলমান তাড়ানোর কথা বলেছিল আমাদের বামফ্রন্টের সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে, মুসলিম থেকে হিন্দু ইউপি ব্রাহ্মণ বানিয়ে দিয়েছে। আসলে মুসলিমটা রাজনীতির একটা ব্যঙ্গ হয়েছিল। গোটা রাজ্য জুড়ে পরিকল্পিতভাবে এসআইআর এর আতঙ্ক তৈরি করে তৃণমূল বিজেপি গোটা গেম খেলছে। শতরূপা একটু আগেই বললেন যে বিএলওদের যে বিক্ষোভ, বিএলওদের যে মৃত্যুর কথা বলা হচ্ছে, এটা তৃণমূল কংগ্রেস সাজিয়ে বলছে, তাই তো? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে আরএসএস এর শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ এবিআরএসএম বলছেন, তারা একটি চিঠিও দিয়েছেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অনুশীলন, কিন্তু এর ফলে বিষণ্ণতা, চাপ, আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি করেছে।
আরএসএস সেটা কি ঠিক তাদের- বলছে? আমি সেটা তো বলতে পারবো না তারা কি বলেছে। না, যেমন এবং আপনি আমি বলছেন যে পরিষ্কার তৃণমূল বলছি- যেটা মনে করছে সেটা ভুল, তৃণমূল সাজিয়ে বলছে, হ্যাঁ, সাজিয়ে আরএসএস তো কি তার বলছে। মানে সাজিয়ে বলছে? আমি তো জানি না এটা আরএসএস বলেছে না কে বলেছে, তুমি আমাকে বলছো কোনো একজন কোনো একটা উইং থেকে বলেছে। আমরা পরিষ্কার বলছি যে যেভাবে আর আমি একটু সৈকতকে কারেক্ট করে দিই, বিজেপির মুখপাত্র কখনো ইলেকশন কমিশনের হয়ে বলেনি, বলার চেষ্টাও করেনি। বেশ, আমি আসবো চন্দন পরিষ্কার ঘোষ চৌধুরীর কাছে, আমাদের বলছি, সময় খুব কম। লাইন একটু দাও আমাকে প্লিজ। আর কিছু বুথে এই যে ইলেকশন কমিশন ডায়মন্ড হারবার মডেলের কথা বললো, কিছু বুথে তো আমি শুনি অমৃত লোক হয়ে গেছে, এত বছরে নাকি কেউ মারাই যায়নি। তো এইসব নিয়েও হয়েছে, তারপরেও ইলেকশন কমিশন সঠিক আসবো চন্দন ঘোষ চৌধুরীর কাছে। আজকে যখন আরএসএস এর শিক্ষক সংগঠনের কথা বলি, তখন ভারতীয় জনতা পার্টি জানতে পারে না যে বিএলওরা সমস্যার মধ্যে কাজ করছে কি করছে না, কিন্তু কংগ্রেস, বিজেপি, সিপিআই বলে জানতে পারে। এটাকে কিভাবে দেখছেন এই অবস্থানকে বিজেপির? না না, এটা হচ্ছে ফিল্ড ইন্ডেক্স। দেখো, একটা জিনিস হচ্ছে আরএসএস কি মন্তব্য করলো। আরএসএস কিন্তু একটি কথা বলেছেন মোহন ভাগবতজি, যে বিজেপি মানে আমরা আরএসএস মানে বিজেপি নয়। এখন প্রশ্নটা হচ্ছে যে এই প্রচারটা যদি বিজেপি করে যে আরএসএস মানে বিজেপি নয়, আমার মনে হয় এটা আরো বেশি গ্রহণযোগ্য হবে, কারণ লাইন আপ কিন্তু একটু কনফিউজিং হয়ে যায়। দ্বিতীয় প্রশ্নটা তোমাকে আরেকটা কথা বলি, যেটা এই মুহূর্তে এই প্রশ্নটা উঠেছে। আচ্ছা, 2208 2208 মনে থাকতে পারে, সেখান থেকে এটা কিন্তু বিজেপির রেকমেন্ডেশন, যেখানে কোনো রকম রদবদল হয়নি, কারো মৃত্যু হয়নি, এতগুলো বুথ। পরে আমি যখন লাস্ট প্রোগ্রাম করেছিলাম তখন ছিল ওটা 2 0 তার পরবর্তী তার রিভিশনের পরেই হয়েছে, তার পরবর্তী সময় এখন দেখছি 0। মানে আমার প্রশ্নটা হচ্ছে যে যদি বলে আজকে শতরূপা যে 14 তারিখ ফেব্রুয়ারি মাসের পর যখন রিয়েল লিস্টটা বেরোবে, অরিজিনাল লিস্টটা বেরোবে, অনেক কিছু পরিবর্তন হতে পারে, আমি জানি না, কিন্তু একটা জিনিস বুঝিয়ে দেওয়া হচ্ছে যে প্রতিটি গতি প্রকৃতির চরিত্র কোথাও কিন্তু এর সমর্থনে কথা বলে না। ডেসপাইট একজনই শুধু বলে গেছেন 1,20,00,000 নাম বাদ যাবে এবং তারা নাকি বর্ডারের উপরে ডাম্পড হয়ে যাবেন। আমরা আগ্রহ সহকারে, ওটা ডিসেম্বর বিপ্লব মনে আছে আমার, ওই ডিসেম্বর বিপ্লবের কথা মনে আছে ডিসেম্বর বিপ্লব 2022 রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে কি করতে হবে তার দলের কর্মীদের, এবং একই সঙ্গে এই যেভাবে হচ্ছে পুরো পদ্ধতি, সেই পদ্ধতি বিজেপির অঙ্গুলি হেলানোই হচ্ছে বলে সরাসরি অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। ভারতীয় জনতা পার্টি এর আগে একগুচ্ছ অভিযোগ করেছিল যে 1 কোটির ওপরে লোক আমাদের রাজ্যে অতিরিক্ত রয়েছে, কিন্তু সেটা 58 লক্ষ। কি করা হবে সেকেন্ড পর্যায়ে শুনানিতে, কি চিত্র দেখতে পাবো, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন সৈকত গিরি, ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায়, শতরূপা, চন্দন ঘোষ চৌধুরী। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।